হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওটা আমরা ক্লাস 10 এর ভেদের পরবর্তী অংশ অর্থাৎ কোষে দেখি 13 এর 8 এর দাগ থেকে বাকি অঙ্কগুলো সলভ করব। আগের দুটো ভিডিওতে আমরা ভেদের সমস্ত ধারণা ক্লিয়ার করেছিলাম এবং কোষে দেখি 13 এর 7 এর দাগ পর্যন্ত অঙ্কগুলো আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। তো আগের দিনের যে দুটো ভিডিও রয়েছে তোমরা যারা দেখোনি তারা আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করার আগে আগের দুটো ভিডিও অবশ্যই দেখো, বিশেষ করে প্রথম ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, কারণ সেখানে ভেদের সমস্ত ধারণা ক্লিয়ার করা রয়েছে এবং সমস্ত ফর্মুলা, ভেদ কয় প্রকার, কিভাবে আসছে, কিভাবে করতে হয় অঙ্কগুলো, সমস্ত ধারণা কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তার আগে ছোট্ট একটা কথা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে একটা লাইক করতে পারো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের ক্লাসের ভিডিও পাওয়ার জন্য। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করি। দেখো আজকে আমরা 8 এর দাগ থেকে তাহলে অঙ্কগুলো শুরু করি। 8 এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, প্রথমেই 8 এর দাগের অঙ্কটা বলছে দেখো 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করবেন তা নির্ণয় করতে বলেছে। দেখো আগের দিনের যে অঙ্কগুলো আমরা করেছিলাম, আগের দিনের অঙ্ক আজ পর্যন্ত যা যা করেছি সেখানে আমাদের অঙ্কের ক্ষেত্রে মাত্র দুটো রাশি ছিল, এখানে কিন্তু তিনটে রাশি রয়েছে। মানে 15 জন লোক মানে 15 জন কৃষক মানে কি লোক সংখ্যা একটা, তারপর দেখো 5 দিন মানে হচ্ছে সময়, আবার 18 বিঘা মানে হচ্ছে জমির পরিমাণ, তাহলে তিনটে রাশি রয়েছে। এক্ষেত্রে কিন্তু আমাদের তিনটে রাশি রয়েছে এবং তিনটে রাশি ধরে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমাদের প্রথমে ধরে নিতে হবে লোক সংখ্যা, জমির পরিমাণ এবং সময়কে আমাদের যথাক্রমে ধরে নিতে হবে এবং সেগুলোকে তোমরা ABC ধরতে পারো, XYZ যা ইচ্ছা ধরতে পারো। তাহলে আমরা ধরে নেব যে জমির পরিমাণ প্রথমে রয়েছে লোক সংখ্যা, তাহলে লোক সংখ্যা A, সময় হচ্ছে B এবং জমির পরিমাণ C, এটা আমরা ধরে নেব। তারপর এই যে সমীকরণটা পাবো মানে এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, লোক সংখ্যার সঙ্গে জমির পরিমাণের, লোক সংখ্যার সঙ্গে সময়ের একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলোকে আমরা প্রয়োগ করব এবং সেই সম্পর্কের মাধ্যমে আমরা একটা ভেদের সম্পর্ক বের করে সেখান থেকে আমরা ধ্রুবকের মান বের করবো এবং বাকি প্রসেসটা দেখাচ্ছি। দেখো আমাদের ফার্স্ট কাজ কি হবে, আমাদের ফার্স্ট কাজ হবে আমরা ধরে নেব, কি ধরবো, ধরি লোক সংখ্যা A, সময় B এবং আরেকটা কি রয়েছে জমির পরিমাণ হচ্ছে C। তাহলে প্রথম আমাদের কাজ কি, লোক সংখ্যা সমান A, সময় সমান B এবং জমির পরিমাণ সমান C। ব্যাস এইটুকু আমরা ধরে নিলাম, এতটুকু আমাদের প্রথম কাজ। এরপর দেখো আমাদের মানে বই থেকে আর আমরা কিছু করতে পারবো না, বই থেকে আমরা শুধুমাত্র যে ডেটাগুলো দেওয়া রয়েছে সেই ডেটাগুলো শুধুমাত্র নিতে পারবো। তার আগে দেখো লোক সংখ্যা এবং সময়ের মধ্যে সম্পর্ক কি। ধরো আমি বলছি সিটা স্থির রয়েছে মানে জমির পরিমাণটা নির্দিষ্ট, মানে ধরো 10 বিঘা জমি রয়েছে, 10 বিঘা জমিটা চাষ করতে হবে। এবার আমি বললাম 10 জন লোক চাষ করবেন এই 10 বিঘা জমি, তাহলে ধরো সময় লাগছে 1 সপ্তাহ, ঠিক আছে। আমার ধরো সময় লাগছে, আচ্ছা বলছি 6 দিন সময় লাগছে, ধরো 6 দিন সময় লাগছে হলো। এবার আমি বলছি না 6 দিনে হবে না, আমার কিন্তু কাজটা 3 দিনের মধ্যে করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, লোক সংখ্যা বাড়াতে হবে, তাই তো। আবার ধরো আমি বলছি সময় আমার বেশি যাক, আমি লোক সংখ্যা আমার কমাতে হবে, আমার ধরো 10 জন আমার কাছে লোক নেই, আমার 5 জন লোক আছে, তাহলে তখন আমার কাজটা করতে অর্থাৎ 10 বিঘা জমি চাষ করতে আমার কি হয়ে যাবে, আমার কিন্তু 12 দিন সময় লাগবে। বোঝা যাচ্ছে বিষয়টা। তাহলে দেখো আমাদের যখন জমির পরিমাণ স্থির থাকছে বা জমির পরিমাণ নির্দিষ্ট থাকছে তখন লোক সংখ্যা এবং সময়ের মধ্যে সম্পর্ক কি হচ্ছে, ব্যস্ত সম্পর্ক, এক্ষেত্রে কি ব্যস্ত ভেদ। তাহলে এখানে আমাদের লিখতে হবে যে জমির পরিমাণ স্থির থাকলে লোক সংখ্যা এবং সময়ের মধ্যে ব্যস্ত ভেদ। এইটা তোমরা পুরোটা লাইন ভাবে এরকম ভাবে লিখবে, পুরোটা আমি লিখছি না, তোমাদের জাস্ট বলে দিলাম কি লিখবে, জমির পরিমাণ স্থির থাকলে লোক সংখ্যা এবং সময়ের মধ্যে ব্যস্ত ভেদ। ওকে, আমি শুধু লিখলাম ব্যস্ত ভেদ। ওকে, যদি ব্যস্ত ভেদ হয় তাহলে আমাদের সম্পর্কটা কি দাঁড়ায়, আমাদের সম্পর্কটা দাঁড়ায় A ভ্যারিজাস 1/B, তাই তো। আমরা কি বললাম, এটা হচ্ছে এই দুটো পরস্পর ব্যস্ত ভেদে রয়েছে, যেহেতু ব্যস্ত ভেদকে প্রকাশ করতে হয় কিভাবে, A ভ্যারিজাস 1/B। ওকে, এটা আমরা লিখে ফেললাম। ব্র্যাকেটে কি লিখবো, যখন C স্থির, যখন C স্থির। ওকে, এটা আমরা হয়ে গেল আমাদের ফার্স্ট কাজ। এরপর নেক্সট আমাদের কি কাজ হবে, এরপর ধরো সিটা আর কনস্ট্যান্ট নেই, ঠিক আছে, আমাদের সময়টা ধরো ধ্রুবক বা সময়টা ধরো স্থির। আমি বললাম 10 দিনের মধ্যেই তোমাকে 10 বিঘা মানে 10 দিনের মধ্যেই কাজটা কমপ্লিট করতে হবে। এবার ধরো 10 দিন সময়ের মধ্যে আমার যদি 10 জন লোক থাকে তাহলে জমির যে পরিমাণ জমিটা চাষ হবে, তাহলে যদি লোক সংখ্যা আমি বাড়াই নিশ্চয়ই জমির পরিমাণও বাড়বে, আবার লোক সংখ্যা যদি আমি কমিয়ে দিই তাহলে জমির পরিমাণটাও কমে যাবে। ধরো আমি 1 সপ্তাহ ধরে একটা কাজ করব, 1 সপ্তাহ ধরে আমি একটা জমি চাষ করব, ঠিক আছে। এইবার ধরো আমি একা যতটা চাষ করব সেই 1 সপ্তাহ সময় যদি আমার সঙ্গে আরো দুটো লোক কি আরো একটা লোক যদি যোগ দেয় সেক্ষেত্রে কি হবে, জমির পরিমাণটা বাড়বে, তাই তো, জমির পরিমাণটা বাড়বে তো।
তাহলে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে, সময় যখন স্থির তখন লোক সংখ্যা এবং জমির পরিমাণের মধ্যে সম্পর্কটা কি সরল সম্পর্ক বা সরল ভেদ। আমরা ছোটবেলায় করে এসেছি, তোমরা সবাই জানো যে লোক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক হয় এবং লোক সংখ্যার সঙ্গে জমির পরিমাণের কিন্তু কি হয়, সরল সম্পর্ক হয়। কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা ম্যাটার করবে যে জমির পরিমাণ স্থির এবং এক্ষেত্রে কিন্তু সময় স্থির। তাহলে সময় স্থির থাকলে লোক সংখ্যা এবং জমির পরিমাণের মধ্যে কি সম্পর্ক হলো, তাহলে সরল সম্পর্ক। তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রে হয়ে যাচ্ছে সরল ভেদ। তাহলে কি লিখবে এখানে, এখানে তোমরা একইভাবে লাইনটা লিখবে যে সময় স্থির থাকলে লোক সংখ্যা এবং জমির পরিমাণের মধ্যে সরল ভেদ হবে। বোঝা গেল কি লিখবে লাইনটা, এখানে কি লিখবে তাহলে লোক সংখ্যা সময় স্থির থাকলে, সময় যদি স্থির থাকে লোক সংখ্যা এবং জমির পরিমাণের মধ্যে সরল ভেদ। অতএব কি বলা যায়, অতএব বলা যায় এ ভ্যারিজাস সি, তাই তো, এ ভ্যারিজাস সি বলা যায়। এ মানে হচ্ছে লোক সংখ্যা এবং জমির পরিমাণ হচ্ছে সি, তাহলে এখান থেকে কি বলা যায়, এ ভ্যারিজাস সি আমাদের বলা যায়। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপর আমরা কি করব, এরপর আমরা যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করব। দেখো এ ভ্যারিজাস 1/b পেয়েছি, আবার এ ভ্যারিজাস সি পেয়েছি। আমরা বলতে পারি এ ভ্যারিজাস 1/b গুণ সি হয়ে যাবে, যেহেতু 1/b আছে এবং সি আছে, এটা গুণ হয়ে যাবে এবং ব্র্যাকেটে কি লিখতে হবে, যখন কি, যখন বি ও সি উভয়ই পরিবর্তনশীল, উভয়ই পরিবর্তনশীল। ঠিক আছে, এই কথাটা কিন্তু লিখতে হবে, মাস্ট, এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। যখন বি ও সি উভয়ই পরিবর্তনশীল। তার আগে এখানে একটা কথা লিখিনি, এখানটা কি লিখতে হবে, যখন বি স্থির, তাই তো, যখন বি স্থির। তার আগে কিন্তু এই যে লাইনগুলো বলেছি এগুলো কিন্তু লিখবে, ভেরি ইম্পর্টেন্ট লাইন, এগুলো কিন্তু অঙ্কের ক্ষেত্রে প্রয়োজনীয়। বোঝা গেল। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে এখানটা তোমরা লিখতে পারো, যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই, যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই। ওকে, এটা তোমরা লিখবে, লিখে কি লিখবে, এ ভ্যারিজাস 1/b ইন্টু সি, এ ভ্যারিজাস 1/b ইন্টু সি, যখন বি ও সি উভয়ই পরিবর্তনশীল। তাহলে একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি এ সমান কে ইন্টু সি বাই বি, তাই তো, কে ইন্টু সি বাই বি, সিটাকে আমরা উপরে তুলে দিচ্ছি আর কে একটা ধ্রুবক ধরে নিচ্ছি। ব্র্যাকেটে কি লিখবো, কে, যেখানে লিখবে, যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, কে সমান কি, অশূন্য ভেদ ধ্রুবক। কি বলছি কথাগুলো বোঝা যাচ্ছে কি, যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল। তাহলে এইখানে আমরা একটা সম্পর্ক পেয়ে গেছি, সম্পর্কটা ধরো 1 নাম্বার দিয়ে দিলাম। ওকে, এইটুকু কাজ আমাদের শেষ, আমাদের সম্পর্ক গঠন করা এবং যে রিলেশনটা রয়েছে এখানে এ সি বি এর মধ্যে যে রিলেশনটা সেটা আমরা বের করে ফেলেছি। এরপর আমাদের বইয়ের দিকে তাকাতে হবে। দেখো কি বলছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করেন। তাহলে কি করতে হবে বলতো, আমি এই পোর্শনটা মুছে দিচ্ছি কারণ এই ডান দিকটা আমরা করি। কি করতে হবে বলতো, বলা আছে 15 জন কৃষক, মানে এ সমান 15, তারপর কি বলা আছে 5 দিনে 18 বিঘা জমি, তাহলে বি সমান 5 এবং সি সমান 18। এটা কি করব, এটা 1 নম্বরে এইটা বসিয়ে পাই। ঠিক আছে, এটা বসিয়ে পাই। বোঝা গেল কি করলাম, 1 নম্বর একটা সমীকরণ আমরা বের করলাম, এদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে কাজে লাগিয়ে একটা সমীকরণ বের করেছি এবং এই সমীকরণে আমরা এ সমান 15 অর্থাৎ 15 জন লোক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, এই সমীকরণে আমরা বসিয়ে দেবো এবং কে এর মান আমরা বের করব। বোঝা গেল। তারপর কে এর মান পেয়ে গেলে তখন আমরা আবার একটা পরবর্তীতে যে পার্টটা দেওয়া রয়েছে সেখানে এ এর মান, বি এর মান বসাবো, সি এর মান পেয়ে যাবো। বোঝা গেল। তাহলে সেটাই করি, এ এর জায়গায় আমরা 15 বসাই, সমান কে ইন্টু সি এর জায়গায় কি আছে 18, বি এর জায়গায় কি আছে 5। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো তো, কে সমান হয়ে যাচ্ছে 3 দিয়ে কাটাকুটি করো, 3 5 15, 3 6 18, তাই তো। তাহলে কি হয়ে যাচ্ছে, কে সমান 25 ডিভাইডেড বাই 6। তাহলে কে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 25 ডিভাইডেড বাই 6 হয়ে গেল। এরপর কি করব, এরপর আবার 1 নম্বর সমীকরণে কি বলেছে, এ সমান কত বলেছে, কি বলেছে, দেখো পরবর্তীতে বলেছে 10 জন কৃষক 12 বিঘা জমি, মানে সরি সি বলে দিয়েছে, এ আর সি বলে দিয়েছে, বি বের করতে হবে। 10 জন কৃষক 12 বিঘা জমি, তাহলে এ সমান 10 জন, সি সমান 12 বিঘা এবং কে এর ভ্যালু এখানে পেয়ে গেছি দেখো 25/6, এটা বসিয়ে পাই। ওকে, এটা বসিয়ে পাই, কি পাবো, বি এর ভ্যালু আমরা পেয়ে যাবো। তাহলে বসাই 1 নম্বর সমীকরণে এ মানে কত, এ মানে হচ্ছে 10 বসিয়ে দিলাম, কে এর মান কত, কে এর মান 25/6 বসিয়ে দিলাম, ইন্টু কি আছে সি বাই বি, সি এর মান কত এখানে 12, নিচে কি আছে বি। তাহলে বি এর মান আমরা কিভাবে পাবো, আগে কাটাকুটিটা করে নিই।
6 দুগুণে 12 কেটে দিলাম, এখানে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 5 25, আর এখানে 2 আর 2 কেটে গেল, তাহলে কত হয়ে গেল b সমান, এদিক থেকে bটা এদিকে চলে গেল, 5 যেমন ডান দিকে আছে বসে গেল, তাহলে b সমান কত পেলাম, অর্থাৎ উত্তর কত হয়ে যাবে, উত্তর সমান কত হয়ে যাবে 5 দিন, তাই তো 5 দিন আমাদের সময় লাগবে। বোঝা গেল আনসারটা কিভাবে এলো, বোঝা গেছে অঙ্কটা। অঙ্কটা একটু কঠিন লাগছে তো, কিন্তু অঙ্কটা খুব একটা কঠিন নয়, কিভাবে হচ্ছে বিষয়টা বুঝতে হবে। এই যে লোক সংখ্যা, সময় এবং জমির পরিমাণ আমরা অ্যাট ফার্স্ট ধরে নেব, কারণ তিনটে রাশি বলা আছে। এরপর নেক্সট কাজ কি হবে, নেক্সট কাজ হবে লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক কি যখন জমির পরিমাণ স্থির, এবং লোক সংখ্যার সঙ্গে জমির পরিমাণের কি সম্পর্ক যখন সময় স্থির। বোঝা গেল। এবং তারপর যে সম্পর্কটা পাবো সেটাকে যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে আমাদের একটা বেসিক সম্পর্ক, অর্থাৎ একসাথে জয়েন্ট করে একটা যে যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে যেটা পাওয়া যায় সেটা করতে হবে। সেখান থেকে সমীকরণ পাবো, কে এর মান বের করবো, এবং নেক্সট পার্টে আমরা কে এর মানটা বসিয়ে দিই, আমরা বাকি অংশগুলো বসিয়ে দিই, এবং কে এর মানটা বসিয়ে আমরা সময় বা বি এর মান কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে বোঝা গেল অঙ্কটা কিভাবে হলো। এবার তাহলে আমরা 9 দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, বলছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদের আছে। মানে আমরা ফার্স্টে কি বুঝে গেলাম, আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে রয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হবে আয়তন একটা ধরে নেওয়া। যেহেতু আয়তনকে ভি দিয়ে প্রকাশ করা হয় তাই আমরা ভি ধরবো, তোমরা এ বি সি যা খুশি ধরতে পারো, কিন্তু ভি ধরবো আমরা, কারণ আয়তনকে ভি দিয়ে প্রকাশ করা হয়, আশা করি তোমরা সবাই জানো। তারপর দেখো বলেছে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়, ত্রিঘাত কথাটার মানে কি বোঝাতে চেয়েছে, কিউব। ত্রিঘাত মানে কি 3, আর ঘাত মানে সূচকে ঘাত, তাই তো। তাহলে কি হবে, ত্রিঘাত মানে হয়ে যাবে কিউব, তাই তো। তাহলে কি পেয়ে গেলাম প্রথমে সম্পর্কটা, ভি ভ্যালিজাস আর কিউব, এটা পেয়ে গেলাম ফার্স্টে। তারপর বলে দিয়েছে দেখো তিনটে মান দিয়ে দিয়েছে, 1.1/2 এবং 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি, ধরি গলানোর আগে ও পরে আয়তন একই থাকে। অঙ্কটা কিভাবে করব দেখো, যেটা আমি বললাম, আমাদের ফার্স্ট কাজ কি হবে, ফার্স্ট কাজ হবে আমাদের আয়তন এবং ব্যাসার্ধ ধরে নেওয়া। তাহলে কি ধরবো, ধরি আয়তন সমান, এখানে লিখবে ধরি আয়তন সমান ভি, এবং ব্যাসার্ধ সমান কত আর। ঠিক আছে, আর ভি আমরা ধরে নিলাম, তুমি এ বিও ধরতে পারো, এক্স ওয়াই ধরতে পারো, কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা সাধারণ ন্যাচারাল যেটা দিয়ে প্রকাশ করা হয় সেটা ধরে নিলাম। এরপর বলেছে গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদের আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, ভি ভ্যারিজাস আর কিউব, ত্রিঘাত মানে কি ঘাতে 3, তাই তো, ভি ভ্যারিজাস আর কিউব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি ভি সমান কে ডট আর কিউব, যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, কথাটা কিন্তু মাস্ট, অশূন্য ভেদ ধ্রুবক কথাটা কিন্তু লিখতে হবেই হবে, আর অশূন্য কথাটাও কিন্তু লিখতে হবে, অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল, এটা আমাদের সম্পর্ক পেয়ে গেলাম। এরপর বলেছে দেখো তিনটে গোলকের, কি বলেছে, তিনটে গোলকের ব্যাস বলে দিয়েছে, তাই তো, তিনটে গোলকের ব্যাস বলে দিয়েছে, আর আমরা এখানে কি ধরেছি, ব্যাসার্ধ। তাহলে তিনটে গোলকের আলাদা আলাদা, অর্থাৎ সেপারেটলি আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, এই ব্যাসগুলোকে ভাগ করে, 1/2 দিয়ে ভাগ করে, 2 দিয়ে ভাগ করে, তাই তো, মানে 1/2 দিয়ে গুণ করে, তাই তো। এগুলোকে আমাদের প্রথমে ব্যাসার্ধ বের করে নিতে হবে এবং তারপর আমাদের আয়তন বের করতে হবে। বোঝা গেল। তাহলে দেখো আমরা প্রত্যেকটা গোলকের ব্যাসার্ধ ধরে নিয়ে আমি 1 নম্বর দিচ্ছি, তোমরা লিখবে 1 নম্বর গোলকের বা প্রথম গোলকের ব্যাসার্ধ সমান, প্রথম গোলকের ব্যাসার্ধ সমান কত হবে, কত বলেছে দেখো, বলেছে 1.1/2, মানে এটাকে পূর্ণ ভাঙলে কত হয়, 2 আর 3, তাহলে 3/2 হয়। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাসার্ধটা, 3/2 ভাগ 2, মানে 1/2 দিয়ে গুণ, তাহলে কত পেয়ে যাচ্ছি, 3/4, তাই তো। এটা হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর গোলকের ক্ষেত্রে কি হয়ে যাবে, ব্যাসার্ধ সমান হয়ে যাবে, দেখো কত বলা আছে দেখো 2, তাহলে 2 গুণ 1/2 সমান কত হয়ে যাবে, 1, কাটাকুটি হয়ে গিয়ে 1 হয়ে যাবে, এটা হয়ে গেল ব্যাসার্ধ, তাই তো। তারপরে বলেছে 2.1/2, মানে 2 দুগুণে 4 আর 1 5, তাই তো, 5/2, 3 নম্বরটা কি হয়ে যাবে, 3 নম্বরটা হয়ে যাবে 5/2 গুণ 1/2, তাহলে সমান কত হয়ে যাচ্ছে, 5/4। বোঝা গেল। তাহলে আমরা তিনটে ব্যাসার্ধ বের করে নিলাম। এরপর আমাদের কি কাজ হবে, তিনটে আমরা ব্যাসার্ধ বের করে নিয়েছি। এরপর দেখো ব্যাসার্ধ যেহেতু আমরা বের করে নিয়েছি, এখানে আমরা এই ব্যাসার্ধের
মানগুলো বসিয়ে দিয়ে আমরা সেপারেটলি কিন্তু এই আয়তনটা আমরা বের করতে পারবো। তাহলে কি হবে, এখানে আমরা আয়তন বের করি, আয়তন সমান কি বের করতে পারি, আয়তন সমান কি পেয়েছি দেখো, কে আর কিউব। তাহলে কে ইন্টু আর মানে কত, 3/4, 3/4 হোল কিউব মানে কত বলতে পারি, কে ইন্টু 3 9 27 হয়ে যায়, নিচে হয়ে যায় 4 4 16, 4 16 64 হয়ে গেল। এখানে আয়তন কত হবে, এখানে আয়তন হবে কে আর কিউব মানে 1 কিউব, তাই তো, কে আর কিউব 1ই তো, এটা কে আর কিউব মানে হচ্ছে 1 কিউব। তাহলে তোমার এটা হয়ে যাবে অবভিয়াসলি শুধুমাত্র কে হয়ে যাবে, তাই তো, কে ইন্টু 1 লিখতেও পারো, নাও লিখতে পারো। আর এখানে আয়তনটা তাহলে কত হয়ে যাবে, একইভাবে কে আর কিউব মানে হচ্ছে 5/4 তার হোল কিউব সমান কত বলতে পারি, কে ইন্টু 5 কিউব মানে হচ্ছে 125 আর 4 কিউব মানে হচ্ছে 64, তাই তো। তাহলে দেখো তিনটে গোলকের সেপারেটলি আমরা আয়তন পেয়ে গেছি। এরপর কি বলেছে, এই তিনটে গোলককে গলিয়েই কিন্তু যে নতুন গোলকটা হবে তার যে আয়তন, এই একই আয়তন হবে, কোনো পরিবর্তন হবে না, ব্র্যাকেটে বলা আছে। তাহলে এই তিনটে গোলকের আমরা মোট আয়তন বের করব। অতএব কি লিখবো, তিনটি গোলকের মোট আয়তন কত পাচ্ছি দেখো তো, তাহলে তিনটি গোলকের কি মোট আয়তন, তিনটি গোলকের মোট আয়তন সমান দেখো কি পেয়েছি, কে ডট 27/64 প্লাস কে ইন্টু 1 লিখতে পারো নাও পারো, প্লাস কে ইন্টু 125 ডিভাইডেড বাই 64, তাই তো। এরপর কেটাকে কমন নিয়ে নিই, যদি কত পাচ্ছি দেখো তো, ডান দিকেই করি আমরা, কে যদি কমন নিয়ে নিই, কে কমন নিলে পাচ্ছি 27/64 প্লাস 1 প্লাস 125/64, তাই তো, সমান কত বলতে পারি, 64 যদি লসাগু হয় 27 প্লাস 64 প্লাস 125 কত হচ্ছে, এটা যোগটা করলে 25 আর 25 50, 150 আর 2 150 আর 2 152, 152 আর 4 156, 156 আর 60, তাহলে কত হচ্ছে 216, তাই তো, 216 হচ্ছে, নিচে হচ্ছে 64, তাই তো, 216/64 এটা আমরা পেয়ে গেলাম কি, এই তিনটে গোলকের মোট আয়তন। পাশে তোমরা ঘন একক কথাটা লিখতে পারো, ঘন একক, বোঝা গেল, এই অবধি হলো, এই অবধি বোঝা গেছে। এরপর বলেছে যে গোলকটির, যে নতুন গোলকটি উৎপন্ন হবে তার আয়তনের কোনো পরিবর্তন হবে না, মানে এই যে আয়তনটা এটাই কিন্তু, এটা কি, এটা তিনটে গোলকের, তিনটে ছোট গোলকের মোট আয়তন, ঠিক কিনা, তিনটে ছোট গোলকের মোট আয়তন। এবার তিনটে ছোট গোলকের মোট আয়তনের সমানই আয়তন হচ্ছে বড় গোলকটা। তাহলে আমাদের এরপর কাজ কি হবে, বড় গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নেব। তাহলে আমরা কি করব, নেক্সট লাইনে আমরা লিখব, ধরি বড় বা নতুন গোলকটির, যে কোনো কথা লিখতে পারো, বড় বা নতুন যে কোনো কথা লিখতে পারো, নতুন গোলকটির ব্যাসার্ধ কি ধরবো, ক্যাপিটাল আর ধরবো, ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর একক। ওকে, এটা আমরা নেক্সট ধরে নিলাম। এরপর দেখো এর সঙ্গে কি সম্পর্ক রয়েছে দেখো তো, আয়তন সমান ভি ভ্যারিজাস, ভ্যারিজাস দেওয়ার দরকার নেই, আমরা এখানে বসাতে পারি। তাহলে কি লিখবে, 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর, তাহলে 1 নম্বর সমীকরণে আর সমান এই ক্যাপিটাল আর এর জায়গায় আর বসাতে পারি। তাহলে এখান থেকে আমরা সম্পর্কটা কি পাবো, ভি ইকুয়াল টু কে ইন্টু ক্যাপিটাল আর কিউব, তাই তো। তাহলে এটা আমরা বসিয়ে দিলাম। এরপর দেখো এই ভি এর মানটা বলে দিয়েছে কিন্তু এই তিনটে গোলকের আয়তনের সমষ্টির সমান, এটা আমরা পেয়ে গেছি তিনটে গোলকের আয়তনের সমষ্টির সমান। তিনটে গোলকের আয়তনের সমষ্টি কত, এইটা। তাহলে আমরা কি বলতে পারি, আমরা এরপর বলতে পারি, এইখানটা করছি দেখো মাঝখানটায়, শর্তানুসারে আমরা কি বলতে পারি, শর্তানুসারে বলতে পারি এই ভি এর জায়গায় আমরা কি বসাতে পারি, ভি এর জায়গায় শর্তানুসারে নাও লিখতে পারো, এই ভি এর জায়গায় জাস্ট মানটা পুট করে দিতে পারো। কি করতে পারো, কে ইন্টু 216 ডিভাইডেড বাই 64 আমরা পেয়েছি ইকুয়াল টু কে ইন্টু আর কিউব। তাহলে উভয় পক্ষ থেকে কে আর কে কেটে যাচ্ছে, আর কিউবের মান কত পাচ্ছি, আর কিউব সমান 216/64, বা এখান থেকে কি পাচ্ছি, আর সমান ঘনমূল করে দাও, ঘনমূল করলে এটা হয়ে যাবে 6, 6 6 36, 6 36 216, আর নিচেরটা হয়ে যাবে 4, কাটাকুটি করো, কাটাকুটি করলে 3, নিচে হয়ে যাচ্ছে 2, তাহলে কত হয়ে যাচ্ছে 3 এর 2, 3 এর 2 মানে কত। অতএব নিরেট গোলকটির ব্যাসার্ধ সমান কত হয়ে যাবে, ব্যাসার্ধ সমান 3 এর 2 বা কত 1.5 মিটার, তাই তো, মিটার বলা আছে, এগুলো একক নয়, এগুলো কিন্তু মিটার, ঘন মিটার, মিটার বলা আছে, তাই তো। তাহলে আমরা উত্তরটা কি পেয়ে গেলাম, আমাদের উত্তর পেয়ে গেলাম 1.5 মিটার, বোঝা গেছে, তাই তো। 3 এর 2 ভাগ করলে 1.5 মিটার হয় তো। তাহলে বোঝা গেল অঙ্কটা কত সহজে হলো। কিছুই নয়, অঙ্কর ভাষাগুলো একটু বুঝতে হবে। আমরা কি করেছিলাম, যেটা বলেছে সেই ভাষা থেকে আমরা অঙ্কের আকারে প্রকাশ করেছি, ভি ভ্যারিজাস আর কিউব,
অর্থাৎ আয়তন ব্যাসার্ধের সঙ্গে সরলভেদে রয়েছে, ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে রয়েছে, সেটা আমরা লিখেছি। এরপর কে এর মানটা আমরা বের করেছি সমীকরণ থেকে, এবং তিনটে কে কে কাজে লাগিয়ে আমরা কি করেছি, আমরা তিনটে যে গোলক বলা আছে সেই তিনটে গোলকের ব্যাসার্ধকে কাজে লাগিয়ে আমরা কিন্তু সেপারেটলি তাদের আয়তন বের করেছি, এবং আয়তনের সমষ্টিটাই হচ্ছে নতুন গোলকের আয়তন। তাহলে একটা ওভারঅল আরেকবার বলে দিলাম, বোঝা গেছে? যদি না বুঝতে পারো আরেকবার স্কিপ করে প্রথম থেকে আরেকবার দেখো, আশা করছি বুঝতে পারবে। এই যে অঙ্কগুলো করাচ্ছি এই মুহূর্তে 8, 9 আরো যে করাবো, এই অঙ্কগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো একটু ভালো করে করতে হবে। এবার তাহলে আমরা পরেরটা দেখি, চলো। এবার 10-এর অঙ্কটা দেখো, বলছে y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরলভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে x সমান 1 হলে y সমান -1 এবং x সমান 3 হলে y সমান 5। x এবং y এর মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে। অঙ্কটা একটু জটিল অঙ্ক, অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ধরে ধরে করতে হবে, প্রথম থেকে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, বোঝো বিষয়টা। দেখো কি বলছে, y দুটি চলের সমষ্টির সমান। y দুটি চলের সমষ্টির সমান, এইভাবে বারবার পড়বে তবে কিন্তু মাথায় ঢুকবে। y দুটি চলের সমষ্টির সমান, তার মানে আমাদের ফার্স্টেই কি ধরতে হবে, আমাদের ফার্স্টেই দুটি চল ধরে নিতে হবে। ধরি দুটি চল সমান a ও b। ওকে, তাহলে y দুটি চলের সমষ্টির সমান, তাহলে দুটি চল আমরা ধরে নিলাম a ও b। এরপর কি বলেছে, y দুটি চলের সমষ্টির সমান। তাহলে দুটি চল ধরে নেওয়ার পর আমাদের অতএব দিয়ে কি লিখতে পারি, দুটি চলের সমষ্টির সমান মানে y = a + b, এটা আমরা লিখতে পারি। y = a + b কথাটা লিখতে পারি তো। এরপর বলেছে যে দুটি চলের যে সমষ্টির সমান, সেই দুটি চলের মধ্যে একটি চলের সঙ্গে x সরলভেদে আছে, আবার x এর সঙ্গে অন্য একটি চল ব্যস্ত ভেদে আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব x ভ্যারিজাস a এবং x ভ্যারিজাস 1/b, তাই তো? একটা সরল ভেদে আছে, এটা সরল ভেদে, এবং এটা হচ্ছে ব্যস্ত ভেদে। তাহলে y দুটি চলের সমষ্টির সমান, আমরা ধরে নিলাম দুটি চল y সমান a + b, তাহলে দুটি চলের সমষ্টির সমান হলো। এরপর একটি চল x এর সঙ্গে সরল ভেদে আছে এবং অপর চলটি x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, সেটা আমরা গঠন করে নিলাম। ব্যাস, আপাতত কাজ শেষ। এরপর আমাদের সিম্পল যে ধ্রুবক ধরা, তাহলে x সমান কি হয়ে যাবে, k.a এবং x সমান l.1/b। ব্র্যাকেটে কি লিখতে হবে, কে ও এল কি অশূন্য ভেদ ধ্রুবক, কথাটা কিন্তু মাস্ট, বারবার বলছি, অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল? কথাটা লিখে ফেললে। তাহলে x সমান কে এ পেলাম আর x সমান l.1/b এটা পেলাম। এরপর দেখো কি বলা আছে, x সমান 1 হলে y সমান -1 এবং x সমান 3 হলে y সমান 5। এই দুটো বলা আছে, এই দুটোকে আমাদের এখানে কাজে লাগাতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, x সমান 1 হলে y সমান -1। অতএব 1 সমান, এখান থেকে আমরা পাচ্ছি দেখো 1 সমান k.a, আবার 1 সমান l.1/b, এটা পাচ্ছি তো। তাহলে এখান থেকে আমরা কি করব, a এর মানটা বের করব। এই যে a আছে, a এর মানটা বের করব। তাহলে কি পাচ্ছি দেখো, a সমান কত পাচ্ছি, 1/k, তাই তো? a সমান 1/k। আবার এখান থেকে তোমরা কি করতে পারো, b এর মান বের করতে পারো। b এর মান বের করলে b এর মান হয়ে যাচ্ছে শুধুমাত্র l। এবার এই যে পোর্শনটা করলাম, এটাকে তোমরা নাম দিতে পারো, যে এইটা ধরো 2 নম্বর দিয়েছো, এটাকে ধরো 1 নম্বর দিয়েছো, এটাকে ধরো 3 নম্বর দিয়েছো। তিনটে সমীকরণ গঠন হয়েছে। তাহলে এখানে কি লিখবে, 2 নম্বর এবং 3 নম্বরে x এর মান বসিয়ে পাই। ওকে, 2 নম্বর এবং 3 নম্বরে x সমান 1, এইটুকু x সমান 1 বসিয়ে পাই। তাহলে a এর মান পেলে, b এর মান পেলে। এরপর কি করবে, দেখো 1 নম্বর সমীকরণে y সমান কত, -1। তাহলে x সমান 1 হলে y সমান -1, তাহলে 1 নম্বরে y সমান -1 বসিয়ে পাই। ওকে, বসিয়ে দিলে কি পাচ্ছ দেখো, y সমান -1 বসিয়ে দাও, পাচ্ছ a + b, তাই তো? তাহলে আবার দেখো এখানে a এর মান পেয়েছো 1/k, b এর মান পেয়েছো l। তাহলে বসিয়ে দাও, -1 = 1/k + l। তাহলে বোঝা গেল কি পেলাম, 1/k + l = -1। এবার এইটার নাম দিয়ে দাও ধরো 4 নম্বর সমীকরণ। ওকে, এটা হয়ে গেল। একইভাবে নেক্সট পার্টে কি বলেছে, x সমান 3 হলে y সমান 5। তাহলে x সমান 3 হলে কি দাঁড়াবে, 3 সমান k × a, বা k এর মানটা কি হয়ে যাচ্ছে, 3/k, তাই তো? আর এখানেও বসাই, তাহলে ডান দিকেও বসাই। x সমান 3 হলে এটা থেকে কি পাবো, 3 সমান l × 1/b, বা b এর মান কি পেয়ে যাব, b এর মান পেয়ে যাব l/3, তাই তো? b এর মান পেয়ে গেলাম
l/3। তাহলে আবার আমাদের বসাতে হবে 1 নম্বরে y সমান 5 বলে দিয়েছে, x সমান 3 হলে y সমান 5, তাহলে y সমান 5 বসিয়ে পাই। y সমান 5 বসিয়ে কত পাবো, 5 সমান কত হয়ে যাবে, 5 সমান a প্লাস b, তাই তো। এই যে 5 সমান a প্লাস b মানে y সমান a প্লাস b থেকে এই 1 নম্বরে বসাচ্ছি তো, তাহলে y সমান 5 সমান a প্লাস b বসালাম। এরপর এখানে আমরা এই যে a আর b এর মানটা পেয়েছি, এগুলো আমরা বসিয়ে দিই, পুট করে দিই। তাহলে কি পাচ্ছি, 5 সমান 3/k প্লাস l/3। ওকে, এটা আমরা পেলাম। এবার তোমরা এটাকে 5 নম্বর দিতে পারো। এরপর আমাদের মেইন কাজ, এই অঙ্কটা কিন্তু একটু জটিল অঙ্ক, সবার জন্য নয়। তোমরা যারা একটুখানি অঙ্কে দুর্বল রয়েছো, যদি না পারো এই অঙ্কটা কিন্তু স্কিপ করতে পারো। বোঝা গেল? তাহলে আমরা কি পেলাম, এখান থেকে দেখো একটা 4 নম্বর সমীকরণ পেয়েছি এবং এখান থেকে আমরা একটা 5 নম্বর সমীকরণ পেয়েছি। এই দুটো সমীকরণকে আমাদের অপনয়ন করতে হবে। এই দুটো সমীকরণকে আমাদের অপনয়ন করতে হবে, করে আমাদের k এবং l এর মান আমরা বের করব। এবং k এবং l এর মান আমরা বের করে ফেললে তারপরে আমাদের কাজ হবে একটা x এবং y এর মধ্যে, এই সমীকরণে যদি পুট করে দিই x এবং y এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাব। তাহলে কি করব, এইটা করি, 4 ও 5 নম্বর সমীকরণকে অপনয়ন করে পাই, কথাটা লিখতে পারো। কথাটা লিখবে, লেখার পর তাহলে আমাদের কি করতে হবে, এটাকে অপনয়ন করতে গেলে ধরো আমরা কেটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। 4 নম্বরকে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে যদি গুণ করি কত পেয়ে যাচ্ছি, -3 = 3/k প্লাস 3l, তাই তো। আর 5 নম্বরকে কিছুই না, 1 দিয়ে গুণ, তাহলে এমনি নর্মাল। তাহলে 5 নম্বরটা কি আছে, 5 = 3/k প্লাস l/3 যেমন আছে বসিয়ে দিলাম। এরপর আমাদের বিয়োগ করতে হবে, তাই সাইনগুলো আমরা চেঞ্জ করে দেবো। এটা মাইনাস হয়ে যাবে, এই দিকটা সাইন হবে, সরি। তাহলে মাইনাস, এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে -3/k আর +3/k কেটে গেল। তাহলে কি পাচ্ছি, -3 আর -5 কত হয়ে যাবে, -8 ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা মাইনাস আছে, তাই তো। তাহলে 3l - l/3, 3l - l/3। এবার এখানটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে 3 হবে, 3 3 9l - l ইকুয়াল টু -8, বা 9l - l করলে হয়ে যায় হচ্ছে 8l ইকুয়াল টু 24, সরি -24, বা l সমান -3। তাহলে l এর মান আমরা পেয়ে গেলাম -3, l এর মান আমরা পেয়ে গেলাম -3। এরপর এই 4 নম্বরে আবার l সমান -3 বসিয়ে আমরা k এর মানটা বের করব। l সমান -3 বসাবো, তাহলে -1 ইকুয়াল টু 1/k প্লাস -3। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে 1/k সমান কত হয়ে যাচ্ছে, এদিকে নিয়ে আসলে +3 হয়ে যাবে। +3 থেকে -1 বাদ দিলে 2 হয়ে যাবে, বা k এর মান কত হয়ে যাবে, k এর মান হয়ে যাবে 1/2। তাহলে l এর মান পেলাম -3, k এর মান পেলাম 1/2। বোঝা গেল l এর মান এবং k এর মান কিভাবে পেলাম। অঙ্কটা ভীষণই জটিল অঙ্ক, ভীষণই বড়, আমারই কনফিউশন হয়ে যাচ্ছে করতে করতে। যাই হোক, একটুখানি বুঝে করবে, হয়ে যাবে, একটুখানি বুঝে প্র্যাকটিস করলে হয়ে যাবে। যাই হোক, তাহলে k এর মানটা আমরা পেয়ে গেলাম, l এর মান পেয়ে গেলাম। এরপর আমাদের বলেছে x এবং y এর মধ্যে একটা সম্পর্ক বের করতে, কিন্তু x এবং y এর মধ্যে আমরা ডাইরেক্ট কোনো সম্পর্ক এই মুহূর্তে পাবো না। তার জন্য একটা লাইন আমাদের এখানে এক্সট্রা করতে হতো, যেটা আমি স্কিপ করেছি, অর্থাৎ আমি ভুলে গিয়েছিলাম। এটা আমাদের করতে হবে, আমি ব্লু কালি দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা লাইন তোমরা করে নিতে পারো, সেটা হচ্ছে a এর মানটা এখান থেকে আমরা বের করে নিতে হবে। কি বলতো, a এর মানটা আমরা পেয়ে যাবো কি বলতো, k/x পেয়ে যাবো, সরি x/k পেয়ে যাবো, তাই তো। a এর মানটা পেয়ে যাবো x/k, আর এখান থেকে আমরা b এর মান কি পেয়ে যাবো, b এর মান পেয়ে যাবো, দেখো b ইকুয়াল টু কি হয়ে যাবে, l/x, তাই তো। b ইকুয়াল টু l/x হয়ে যাবে, তাই তো। এটা হবে তো। তাহলে দেখো a এর একটা মান পেয়ে গেছি এবং b এর একটা মান পেয়ে গেছি। এরপর আমাদের কি কাজ হবে, এই যে 1 নম্বর সমীকরণটা পেয়েছি, 1 নম্বর সমীকরণে আমাদের ফার্স্ট কি বসাতে হবে, আমাদের ফার্স্ট বসাতে হবে a এবং b এর মান, অর্থাৎ x দিয়ে বসাতে হবে, এবং তারপর k এবং l এর মান যেটা পেয়েছি সেটা আমাদের পুট করে দিতে হবে। তাহলে আমরা 1 নম্বরে কি করব, a সমান x/k আর b সমান l/x, অর্থাৎ এই মুহূর্তে যেটা বের করলাম এই দুটো বসিয়ে পাই, ঠিক আছে। এই দুটো বসাবো, কি করে বসাবো, জাস্ট পুট করে দেবো। কি পুট করব, y সমান a প্লাস b, a এর জায়গায় x/k প্লাস b এর জায়গায় কি l/x হয়ে গেল। এরপর আমরা কি করব, এই l এর মান এবং k এর মান জাস্ট পুট করে দেবো, আর কোনো কাজ নেই। তাহলে দেখো বা দিয়ে আমরা ডান দিকে করি, y সমান কি পাচ্ছি, x এর নিচে পাচ্ছি দেখো k এর মান 1/2, তাই তো, প্লাস l এর জায়গায় কত পাচ্ছি, l এর জায়গায় পাচ্ছি -3, তাহলে -3 কত, x। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, y ইকুয়াল টু, এটা কি হয়ে যাবে, এটা 2x হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -3/x। তাহলে y এর সঙ্গে x এর আমরা সম্পর্কটা কিরকম পেলাম, y এর সঙ্গে আমরা x এর সম্পর্কটা পেলাম, y ইকুয়াল টু 2x -
y ইকুয়াল টু 2x মাইনাস 3/x। বোঝা গেছে অঙ্কটা? আশা করছি বোঝাতে পেরেছি, কিন্তু একবারে হয়তো বুঝতে পারবে না, তাই ভিডিওটা স্কিপ করে আরো একবার দেখে নিও। আমরা কি করলাম একবার সামারাইজ করে বলে দিই। আমাদের প্রথমে বলেছে দুটি চলের সমষ্টি, তাই আমরা দুটি চল ধরে নিয়েছি। y দুটি চলের সমষ্টি, তাই y ইকুয়াল টু a প্লাস b ধরে নিয়েছি, মানে দুটো চলের সমষ্টি আকারে লিখেছি। তারপর বলেছে একটার সঙ্গে সরল ভেদে আছে, অপরটার সঙ্গে ব্যস্ত ভেদে আছে, সেটাই আমরা করেছি। সরল ভেদ এবং ব্যস্ত ভেদে আমরা লিখেছি। এখান থেকে আমরা ধ্রুবক ধরেছি k এবং l অশূন্য ধ্রুবক ধরে নিয়েছি। এটা k1 k2 ধরতে পারো, যেটা সুবিধা। ধরে নিয়ে আমরা একটা x এর দুটো আমরা মান পেয়েছি। এবার তোমরা কি করতে পারো, পরের লাইনটা তোমরা এইটা করে নেবে এবং এইটা করে নেবে। আমি যেটা পরে দেখালাম এটা আমি ভুলে গিয়েছিলাম। তাহলে এর পরের লাইন এটা করলে এবং এর পরের লাইন এটা করলে, তারপর x সমান 1 হলে তোমরা এই 2 নম্বর সমীকরণটা এইটা বসাতে পারো, মানে এইখানে xটা বসাতে পারো, এর মানটা এখানে ডাইরেক্ট পেয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো কি বললাম, কথাটা কি বললাম বুঝতে পেরেছো? এই যে এখানে x বসিয়ে এটা পেয়েছো, এটা তাহলে এই লাইনটা তোমাদের করতেই হবে না, ডাইরেক্ট এখানে তোমরা যদি x এর জায়গায় 1 বসিয়ে দাও ডাইরেক্ট এই লাইনটা পেয়ে যাবে। মানে এখান থেকে তোমাদের ডাইরেক্ট এই লাইনটা চলে আসবে যদি এই লাইনটা তোমরা সহজ করে একবার করে নাও। বোঝা গেছে কি বললাম? তাহলে আমি যেটা লাইনটা স্কিপ করেছিলাম, এর পরের লাইন এটা করবে, তারপর এর জায়গায় এর পরের লাইন এটা করবে। একইভাবে পরেরটায় কি করবে, x সমান 1 হলে a ইকুয়াল টু 1/k, আবার এখান থেকে কি পেয়ে যাবে, b ইকুয়াল টু l/x, তাই তো? তাহলে l/1 মানে l, শুধু l, তাই তো? l/1 মানে এটা নিচে 1 হতো, মানে শুধু l, তাই তো? তাহলে এটা হয়ে গেল। এরপর কি করবে, এরপর পরের যে অংশটা বলে দিয়েছে যে x সমান 3 হলে y সমান 5, তাহলে আমরা সেটাই করেছি। x সমান 3 হলে একইভাবে আমরা ডাইরেক্ট এখান থেকে পেয়ে যাব যে a সমান 3/k এবং b সমান কি পেয়ে যাব, l/3। এই জিনিসটা কেন বলছি দেখো, এই যে ছোট ছোট লাইনগুলো এক্সট্রা করতে হয়েছে, আমি যদি এই লাইনটা এখানে ডাইরেক্ট করে দিতাম তাহলে আমাদের ডাইরেক্ট এই লাইনটা চলে আসতো। এই যে এক লাইনটা, এই যে এক লাইনটা, এইগুলো সব বাদ চলে যেত, তাহলে একটা করে লাইন বাদ যাচ্ছে। এটা একটুখানি বুদ্ধির দোষে, যাই হোক তোমরা কিন্তু করবে। তাহলে বোঝা গেল এটা কিভাবে পেলাম। এটা করার পর আমরা কি করলাম, এটা করার পর আমরা এই যে 1 নম্বর সমীকরণ, সেই 1 নম্বর সমীকরণে আমরা এটা বসিয়েছিলাম, তাই তো? 1 নম্বর সমীকরণে y সমান -1 বসালাম এবং একইভাবে, মানে এটা পরস্পর বলছি, এর পরের লাইন এটা করেছি এবং এরপরে আমরা এটা করেছি, 1 নম্বরে 5 বসিয়েছি। তাহলে এখান থেকে একটা সমীকরণ পেয়েছি এবং এখান থেকে আরো একটা সমীকরণ পেয়েছি, যেগুলোকে আমরা কিন্তু বক্স করে দিয়েছি। 4 এবং 5 নম্বর, 4 এবং 5 নম্বর দুটো সমীকরণ পেয়েছি এবং এই দুটোকে আমরা বক্স করে দিয়েছি। এরপর এই দুটো সমীকরণকে আমরা অপনয়ন করেছি, অপনয়ন করে আমরা l এর মান পেয়েছি। আবার এই 4 নম্বর সমীকরণে l এর মান পুট করে আমরা k এর মান পেয়েছি এবং l এবং k, অর্থাৎ k এবং l এর মান আমরা যখন পেয়ে গেছি তখন সেটাকে কি করেছি, তখন 1 নম্বর সমীকরণের ফার্স্টে a এর জায়গায় এইটা এবং b এর জায়গায় এইটা বসিয়েছি। বোঝা গেল? অঙ্কটা জটিল জানি, বুঝতে সমস্যা হচ্ছে, তবুও বুঝতে হবে, কিছু করার নেই। a এর জায়গায় আমরা এটা বসিয়েছি, b এর জায়গায় এটা বসিয়েছি। বসানোর পর এই যে এইখানে দেখো একটা k টার্ম রয়েছে, এখানে একটা l টার্ম রয়েছে, তাহলে k এবং l এর মান আমরা আগে বের করে নিয়েছিলাম, সেই মান দুটো আবারও পুট করে দিয়েছি। কিন্তু ব্র্যাকেটে তোমরা এই কথাগুলো লিখে দেবে যে k এবং l এর মান বসিয়ে পাই, তাহলে y এর সঙ্গে সম্পর্ক কি পেলাম, y ইকুয়াল টু 2x মাইনাস 3/x। বোঝা গেল অঙ্কটা? আচ্ছা, এবার তাহলে আমরা 11 অঙ্কটা করি। 11 অঙ্কটা কিন্তু আগের যে 3টে অঙ্ক, সেই 3টে অঙ্ক থেকে তুলনামূলক সহজ অঙ্ক, জাস্ট খালি পুট করা মানগুলো আর কিছু নেই। দেখো বলছে a ভ্যারিয়েস b, b ভ্যারিয়েস c হলে দেখায় যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিয়েস a b c হোল ব্র্যাকেটের মধ্যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটা আমাদের প্রমাণ করতে বলেছে আর বলে দিয়েছে কি a ভ্যারিয়েস b, b ভ্যারিয়েস c। দেখো অঙ্কটা কিভাবে হবে। আমাদের বলা আছে a ভ্যারিয়েস b এবং b ভ্যারিয়েস c। কি বলা আছে, a ভ্যারিয়েস b এবং b ভ্যারিয়েস c। তাহলে ফার্স্ট কাজ কি হবে, a সমান kb আর b সমান কি kc, তাই তো? এটা আমাদের হবে। এবার এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা আবার b এর মানটা এখানে পুট করে দিতে পারি। তাহলে k ইন্টু, সরি এটা k নয়, এটা l ধরতে হবে, একই ধ্রুবক ধরা যাবে না। তাহলে a ইকুয়াল টু kb, b ইকুয়াল টু lc এবং b এর মানটা এখানে আমরা পুট করে দেবো। তাহলে কি হয়ে যাবে, k ইন্টু l ইন্টু c। তাহলে কত হয়ে গেল, klc। তাহলে a এর মান পেলাম klc, b এর মান পেলাম শুধু lc। বোঝা গেছে? এইটুকু পার্ট আমরা করে নিয়েছি। তার আগে অবশ্যই যে লাইনটা লেখো, k এবং l হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, কথাটা লিখবে। এরপর আমাদের কি প্রমাণ করতে বলেছে, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব বলেছে
অন্য পার্টটার সঙ্গে মানে সেকেন্ড যে টার্মটা বলেছে তার সঙ্গে সরল ভেদে রয়েছে, তাই তো? তাহলে সরল ভেদে থাকলে কি আমাদের প্রমাণ করতে হয়, যে চলরাশি দুটো রয়েছে মানে ধরো ভ্যারিজাসের এদিকের একটা, ওটাকে টোটাল একটা চলরাশি ধরো, আবার ভ্যারিজাসের এদিকে যে পার্টটা সেটাকে আরো একটা চলরাশি ধরো। তাহলে এই দুটো যে রাশি রয়েছে এই দুটোর ভাগফল কি হবে, ধ্রুবক হবে। সরল ভেদ মানে সেটাই তো, সরল ভেদ মানে ভাগফলটা ধ্রুবক প্রমাণ করতে হয়। তাহলে আমরা কি করব, আমরা সিম্পল এটাকে ভাগ আকারে লিখবো এবং তারপর এই যে মানগুলো পাচ্ছি এ এবং বি, এই বি এ এবং বি এর মানটা পুট করে আমরা কাটাকুটি করবো এবং সেটাকে ধ্রুবক প্রমাণ করতে পারলে আমরা প্রমাণ করতে পারবো যে এরা সরল ভেদে রয়েছে। তাহলে কি আছে আমরা টুকে নিই, দেখো আছে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, তাই তো? সি কিউব এ কিউব ভ্যারিজাস প্রমাণ করতে বলেছে এ বি সি হোল ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এটা সরল ভেদে আছে প্রমাণ করতে বলেছে, অর্থাৎ আমরা এটাকে ভাগ আকারে লিখেছি এবং এটা যদি আমাদের ধ্রুবক প্রমাণ করতে পারি, এটা সমান ধ্রুবক প্রমাণ করতে পারলে আমরা বলতে পারবো এই যে পুরোটা ভ্যারিজাস, এই পুরোটা মানে এটার সঙ্গে এটা সরল ভেদে থাকবে। বোঝা গেল? এবার আমরা সেটাই করব। এবার কি করব, দেখো এ এবং বি এর মান আমরা পেয়ে গেছি, এই যে একটা এ এর মান পেয়েছি, বি এর মান পেয়েছি, এগুলো জাস্ট পুট করা ছাড়া আর কোনো কাজ নেই। আগের যে অঙ্কগুলো সেগুলোর থেকে ভীষণ পরিমাণে এটা হচ্ছে সহজ অঙ্ক, এক্ষুনি হয়ে যাবে। দেখো কি করবো, হ্যাঁ ক্যালকুলেশনটা একটু জটিল, ক্যালকুলেশনটা একটু বড়, কিন্তু আগেরগুলোর থেকে অতটা কিন্তু জটিল না। বিশেষ করে আগের যে অঙ্কটা অর্থাৎ 10-এর অঙ্কটা ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ এবং ভীষণই কিন্তু শক্ত অঙ্ক। যাই হোক, দেখো এইটা কি হচ্ছে, এর মান আমরা পেয়ে গেছি কে এল সি তার হোল কিউব, এ কিউব মানে তাই তো, এ এর জায়গায় কে এল সি বসিয়েছি, বি এর জায়গায় শুধু এল সি তার হোল কিউব প্লাস বি এর জায়গায় এল সি তার হোল কিউব ইন্টু সি কিউব যেমন আছে, প্লাস সি কিউব আর এ এর জায়গায় কি বসাবো, কে এল সির হোল কিউব। মানে সব কটাকে আমরা সি টার্মে নিয়ে চলে এলাম। কে এল যেমন ধ্রুবক সেটা তো থাকবেই, এটা বাদ দিয়ে শুধুমাত্র সি টার্মে নিয়ে চলে এলাম। তাহলে এ এর জায়গায় আবার বসাই কে এল সি, তারপর বি এর জায়গায় শুধু এল সি আর সি এর জায়গায় সি, আর এ কিউবের জায়গায় আবার কি হয়ে যাবে, এ কিউবের জায়গায় আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই কে এল সির হোল কিউব, তাই তো, কে এল সির হোল কিউব প্লাস বি কিউবের জায়গায় শুধু এল সির হোল কিউব প্লাস সি কিউবের জায়গায় যেমন সি কিউব আছে বসে গেল। এরপর আমাদের এটাকে সিম্পলিফিকেশন এবং কাটাকুটি করে ফেলো, কে কিউব এল কিউব সি কিউব এল কিউব সি কিউব, বোঝা গেছে? পরেরটা এল কিউব সি কিউব প্লাস সি কিউব কে কিউব এল কিউব সি কিউব, নিচে কি হয়ে যাবে, কে একটা আছে, এল কটা আছে দুটো, সি কটা আছে তিনটে, ভেতরে তাহলে কি হয়ে যাচ্ছে কে কিউব এল কিউব সি কিউব প্লাস এল কিউব সি কিউব প্লাস সি কিউব, তাই তো? আবার দেখো এটা কি হয়ে যাচ্ছে, সি এখানে তিনটে এখানে তিনটে এখানে এল তিনটে, তাহলে কি হয়ে যাচ্ছে কে কিউব এল সিক্স সি সিক্স প্লাস এখানে কি হয়ে যাচ্ছে এল কিউব সি সিক্স, এখানে তিনটে এখানে তিনটে, তাহলে কি হয়ে যাবে ছটা, প্লাস সি কিউব এখানে সি কিউব ছটা, তাহলে কে কিউব এল কিউব সি ছটা, বোঝা গেল? নিচে কি হয়ে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে গুণটা করো কে টু দি পাওয়ার 4, তারপর কি হয়ে যাবে এল টু দি পাওয়ার 5, এল টু দি পাওয়ার 5 সি টু দি পাওয়ার 6 প্লাস কে এল টু দি পাওয়ার 5 সি টু দি পাওয়ার 6 প্লাস কি হয়ে যাবে কে এল স্কোয়ার সি টু দি পাওয়ার 6, বোঝা গেল? কি পেলাম তাহলে, ওপরে কি পাচ্ছি সি সিক্সটা আমরা কমন পেয়ে যাচ্ছি, তাহলে সি টু দি পাওয়ার 6টা আমরা কমন নিয়ে নিলাম, কে কিউব এল সিক্স প্লাস কি হয়ে যাচ্ছে এল কিউব প্লাস কে কিউব এল কিউব, তাই তো? এটা আমরা পেলাম। নিচে কি পাচ্ছি, নিচেও সি সিক্স আমরা কমন পাচ্ছি, মানে সি টু দি পাওয়ার 6 কমন পেয়ে গেলাম। তাহলে কে টু দি পাওয়ার 4 এল টু দি পাওয়ার 5 প্লাস কে এল টু দি পাওয়ার 5 প্লাস কে এল স্কোয়ার হলো। সি এর মাথায় 6 এবং সি এর মাথায় 6, অর্থাৎ সি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 6 আমাদের এলিমিনেট হয়ে গেল, এইটা আমাদের উত্তর হয়ে গেল এটা। তাহলে দেখো এ কে এল এল কে এল মানে সবকটাই কে আর এল টার্মে, কে আর এল কি, কে আর এল অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে অশূন্য ভেদ ধ্রুবকের গুণ থাকুক ভাগ থাকুক বিয়োগ থাকুক কিউব থাকুক মাথায় 6 থাকুক যোগ বিয়োগ যা খুশি থাকুক, টোটালটা কি হয়ে যায়, টোটালটা হয়ে যায় কিন্তু আমাদের ধ্রুবক। তাহলে দেখো আমরা কি প্রমাণ করলাম, এই রাশিটা এবং এই রাশিটা এদের ভাগফল হচ্ছে ধ্রুবক। অতএব আমরা কি বলতে পারি, অতএব এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিজাস কি এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে অঙ্কটা কতটা সহজে হলো বোঝা গেল?
এই অঙ্কটা আগের অঙ্কগুলোর থেকে ভীষণই সহজ এবং কতটা সহজে হলো তার প্রমাণ তোমরা কিন্তু এখানে পেলে। এটা খুব সহজে করা যায়, খালি জাস্ট মানগুলো পুট করা এবং এই যে ক্যালকুলেশনটা করা ছাড়া কোনো বিষয় নেই। C6 এবং C6 এলিমিনেট হয়ে যাবে। মানে মেন বিষয়টা কি হলো বুঝতে পারলে, এখানটাও আমরা A এর মানটাও C তে নিয়ে চলে এসেছি, B এর মানটাও C তে নিয়ে চলে এসেছি, আর C এর মান তো C হবে। বোঝা গেল? তাহলে এইভাবে এই অঙ্কটা করতে পারো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। আমরা আজকে 8, 9, 10 এবং 11 এই 4টে অঙ্ক নিয়ে আলোচনা করলাম। বাকি 4টে অঙ্ক অর্থাৎ 12, 13, 14, 15 আমরা পার্ট 4-এ আলোচনা করব। আজকের ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে, আর বাড়াচ্ছি না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখলে আশা করছি অঙ্কগুলো বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আরেকবার দেখবে, আর কোনো অসুবিধা হলে কমেন্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো কোনো যদি সমস্যা হয়। এছাড়াও একটা ক্লাস 10-এর প্লেলিস্ট করা রয়েছে আমার চ্যানেলে, সেখানে গিয়ে তুমি দেখতে পারো। সমস্ত ক্লাস 10-এর ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের ক্লাস পাওয়ার জন্য। তাহলে দেখা হবে পার্ট 4-এ বাকি অঙ্কগুলোর সাথে। সকলে ভালো থাকবে, অঙ্কগুলো ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, বিশেষ করে 10-এর দাগের অঙ্কটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। টাটা সবাইকে।